আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে বিগততে আরও 4টি ক্লাস নিয়ে ফেলেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা 5 নম্বর লেকচারে পদার্পণ করেছি। তো আজ আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো এর উচ্চারণের 5টি নিয়ম লিখো, এরকম একটি প্রশ্ন আমাদের প্রায় পরীক্ষায় এসে থাকে। তো আজ আমরা এটি বিশ্লেষণ এবং আলোচনা করব। আর যারা আমাদের আজকে ক্লাসটি প্রথম দেখছেন অবশ্যই দেখতে থাকুন, আশা করি অনেক কিছু বোঝার শেখার আছে। আর তাদেরকে আরেকটি অনুরোধ করব যে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে বাকি 4টি ক্লাস যদি প্রথম থেকে করে আসার অনুরোধ করলাম, তাহলে আলোচনা বুঝতে আরও সহজ হওয়ার কথা। তো চলুন কথা না বাড়িয়ে আজ আমরা আলোচনা শুরু করি। এর উচ্চারণ দুভাবে হতে পারে। যখন আমাদের প্রশ্নটি এইভাবে আসবে এর উচ্চারণের 5টি নিয়ম লিখো, তখন কিন্তু আমরা সরাসরি 5টি নিয়ম আলোচনা করা শুরু করব না। আমরা প্রথমে কিছু বিবৃতি অর্থাৎ প্রথমে কিছু বর্ণনা লিখব। যেরকম এর উচ্চারণ দুভাবে হতে পারে। কখনো এর উচ্চারণ এর মতো, এ বলতে একার, এর উচ্চারণ কিসের মতো হবে? একারের মতো। আবার কখনো এর উচ্চারণ এর মতো, এ বলতে যখন ব্যঞ্জনের সাথে যুক্ত হবে তখন সেটা একটি জফলা এবং একটি আকার যুক্ত আর কি। অর্থাৎ এর উচ্চারণ দুভাবে হতে পারে, এর মতো কখনো এর মতো। এগুলো হলো সরাসরি ব্যবহার, কিন্তু যখন ব্যঞ্জনের সাথে যুক্ত হবে তখন তো আর এ হবে না, সেটি তার কারে পরিণত হবে, অর্থাৎ এ কারে পরিণত হবে। এবং এ না বলে এই বর্ণটি অর্থাৎ চিহ্ন আমরা ব্যবহার করব। যেরকম আরও বলি, এর উচ্চারণ এর মতো যখন হয়, অর্থাৎ এর উচ্চারণের কোনো পরিবর্তন যখন হয় না, এর মতোই থাকে, তখন তাকে আমরা বলবো সংবৃত উচ্চারণ। আর এর উচ্চারণ এর মতো হলে তখন সেটিকে আমরা বলবো বিবৃত উচ্চারণ। তাহলে আমরা কি জানলাম? সংবৃত উচ্চারণ কি? এর উচ্চারণ যখন এর মতো হবে, অর্থাৎ এ যখন উচ্চারণ করি তখন কিন্তু আমাদের মুখটা কি হয়? গোল হয়। আমাদের মুখটার সাধারণত কি থাকে দেখেন, যখন আমরা এ উচ্চারণ করি তখন কিন্তু আমাদের মুখটা গোল থাকে। আর যখন এর উচ্চারণ এ করে উচ্চারণ করব তখন কিন্তু তুলনামূলকভাবে আমাদের মুখের চোয়ালটা একটু বেশি ফাঁকা হবে। যখন গোল হবে মুখটা তখন সেটা হলো সংবৃত উচ্চারণ, আর যখন ছড়িয়ে যাবে তখন সেটি বিবৃত উচ্চারণ। তাহলে এখানে সেটি বলা হয়েছে যে কি, এর উচ্চারণ এর মতো হলে সেটা সংবৃত উচ্চারণ, আর এর মতো যখন উচ্চারণ হবে তখন সেটাকে বিবৃত উচ্চারণ বলে। তাহলে আজ আমরা সংবৃত বিবৃত মিলিয়ে এর 5টি নিয়ম আলোচনা করব। তাহলে নিম্নে এর উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ আলোচনা করা হলো। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। তাহলে শুরুতেই যে নিয়মটি নিয়েছি সেটা হলো শব্দের প্রথমে সাধারণত স্বাধীনভাবে থাকতে পারে, আবার অনেক সময় ব্যঞ্জনের সাথে যুক্ত থাকতে পারে। আমি ইতিপূর্বের ক্লাসগুলোতে কিন্তু স্বাধীন এবং ব্যঞ্জনে যুক্ত বিষয়টি উপস্থাপন করেছি। আশা করি আপনারা যারা নিয়মিত ক্লাস করছেন তাদের এ বিষয়ে সম্পূর্ণ ধারণা আছে, আর যাদের নেই তারা পূর্বের ক্লাস দেখবেন, তাহলে আরও ভালো। তারপর আমি বলে দেওয়ার চেষ্টা করব। শব্দের প্রথমে ব্যঞ্জন মানে এর স্বাধীনভাবে অথবা ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। যদি থাকে এবং এর পরপরই যদি অ বা আর উল্লেখ পাওয়া যায়, অ বা আ বর্ণ এর পরপরই যদি থাকে, তাহলে এর উচ্চারণ আর এ না হয়ে এর উচ্চারণ হবে এ হয়ে যায়, অর্থাৎ তার বিবৃত উচ্চারণ হবে। এ উচ্চারণটা হলো বিবৃত উচ্চারণ। যেমন আমরা কিছু উদাহরণ নেই। যেমন লিখেছি এটি একটি লিখেছি এখন। ওকে, তাহলে শব্দের শুরুতে এ রয়েছে এবং এরপরে যে খ রয়েছে, এই খর সাথে কিন্তু খ অর্থাৎ খ এর পরপর কিন্তু একটি অ আসতেছে। যদি এরকম হয় তখন এটার উচ্চারণ আমরা এখন বলতে পারবো না, আমরা এখন উচ্চারণ করব, মানে উচ্চারণ করতে হবে যে এখন। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি আশা করি বুঝতে পারতেছেন সকলে যে আমাদের তাহলে কি উচ্চারণ হবে? এখন। আর ওই অ এর নিয়মে আমরা শিখেছি খর অটা ও হয়ে যাবে, সেটাও আমরা করেছি। তো যাই হোক, আপাতত যেটি এখন জানলাম যে এই যে শুরুতে যে এ রয়েছে এটা এ উচ্চারণ হবে, অর্থাৎ উচ্চারণ করতে হবে এখন।
ওকে, একই রকম অনুরূপভাবে যদি এটা বলি কেমন, তাহলে এটা কেমন বলতে পারবো না, মানে এ উচ্চারণ না হয়ে এ উচ্চারণ করবো, অর্থাৎ এরকম কেমন। ওকে, আরও একটা উদাহরণ দেখি আমরা, যেরকম বেটা, অর্থাৎ প্রথমে এ রয়েছে এবং এর পরেই আমাদের কি আছে একটু লক্ষ্য করি, এ রয়েছে, তারপরে আ রয়েছে, যে অ এবং আ যদি উল্লেখ থাকে, এতক্ষণ অ উল্লেখ ছিল, এবার আ রয়েছে, এরপরে আ থাকার কারণে এই শুরুর এটা এ না হয়ে এটার উচ্চারণ করতে হবে এর মতো, অর্থাৎ এরকম বেটা। বিষয়টি আশা করি সকলে বুঝেছি, অর্থাৎ এর উচ্চারণ এর মতো হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ এর পরে অ এবং আর উল্লেখ পাচ্ছি আমরা, অ এবং আর উল্লেখ থাকলে এর উচ্চারণ এর মতো হবে। তো চলুন আমরা দ্বিতীয় নিয়মটি একটু বুঝে আসি। এবার দ্বিতীয় নিয়মটি হচ্ছে আমাদের শব্দের প্রথমেই একই যদি স্বাধীন বা ব্যঞ্জনের সাথে যুক্ত এ উল্লেখ থাকে, কিন্তু এরপর যদি স্বরীয় এবং স্বরেয়া না উল্লেখ থাকে। এর আগে ছিল আমাদের স্বরীয় এবং স্বরেয়া, এই দুটি জিনিস বাদ দিয়ে যদি আমাদের কখনো রস্যই দীর্ঘই, রস্যইকার দীর্ঘইকার, হ্রস্ব দীর্ঘ এ ও অন্তস্থ অ র ল স, মানে এক কথায় অ এবং আ ব্যতীত অন্য কোনো কিছু যদি উল্লেখ পাওয়া যায়, তাহলে এর উচ্চারণ আর পরিবর্তন হয় না, না হয়ে এর উচ্চারণ এই রয়ে যায়। যেমন বিষয়টা দেখি, আমরা একটু উদাহরণ দেখি। যেমন উদাহরণের ক্ষেত্রে আমরা লিখি এই কি লিখলাম, একটা দেই, এক এক করে দেই, দেশি। যেরকম এখানে লিখেছি একই, এখন শব্দের শুরুতে এ রয়েছে এবং এর পরেই কিন্তু রস্যইকার রয়েছে। কি রয়েছে? রস্যইকার। এই যে রস্যইকারের উল্লেখ রয়েছে, তাহলে এর উচ্চারণটা আর এ হবে না, তাহলে আমরা এটাকে উচ্চারণ করবে একির উচ্চারণ একই রয়ে যাবে। একই রকমভাবে এটা কি, প্রথমে ব্যঞ্জনের সাথে, এটা দেওয়া হলো একটি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জনের সাথে একার যুক্ত আছে, খুব ভালো কথা। ব্যঞ্জনের সাথে থাকুক আর স্বাধীনভাবে থাকুক, শব্দের শুরুতে এ রয়েছে এবং তারপর পরেই আমাদের যদি অ এবং আ উল্লেখ থাকতো, তখন কিন্তু এটা উচ্চারণ করতাম কীরকম, এরকম, অর্থাৎ এটা এ হয়ে যেত, অর্থাৎ দেশি, এরকম উচ্চারণ করতে হতো। কিন্তু এটা আমরা করতে পারবো না। কেন পারছি না? কারণ এখানে একারের পরে অ স্বরীয় অথবা স্বরেয়া নেই, এখানে রয়েছে রস্যইকার, আর এই রস্যইকার থাকার কারণে আমাদের শুদ্ধ উচ্চারণটা এর উচ্চারণ এই থেকে যাবে, অর্থাৎ দেশি, দেশির উচ্চারণ দেশি হবে। আশা করি বিষয়টি বুঝতে পারতেছেন প্রিয় শিক্ষার্থীরা। আমরা আরও বেশ কিছু উদাহরণ দেখি, তাহলে আরও ক্লিয়ার হব। যেমন লিখলাম বেদুইন, কি লিখেছি? বেদুইন। তাহলে বেদুইনের উচ্চারণটা কি করব? প্রথমে এ রয়েছে এবং তারপরে অ এবং আ উল্লেখ না থেকে রস্যু, অর্থাৎ এই যেগুলো দেখেন রস্যু বা অন্য কিছুর উল্লেখ পাওয়া যাচ্ছে, তাহলে এটা আর এ হবে না, এর উচ্চারণ এর মতোই রয়ে যাবে, অর্থাৎ এর উচ্চারণ বেদুইনই হবে, অর্থাৎ উচ্চারণে কোনো পরিবর্তনই হলো না। এখন আরও যদি কিছু উদাহরণ দিই, যেমন এরকম দিচ্ছি মেয়ে, তাহলে বলুন মেয়ের উচ্চারণ কী হবে? মেয়ে, কারণ এ রয়েছে এবং তারপরে যে ব্যঞ্জনটি তার সাথে একটি এ যুক্ত রয়েছে। আমরা জেনেছি অ এবং আ ব্যতীত বাকি এই সকল বিষয় যদি উল্লেখ থাকে, সকল বর্ণের উল্লেখ পাওয়া যায়, তাহলে এর উচ্চারণ অপরিবর্তিত থাকে। আরও যদি কেউ উদাহরণ স্পেসিফিকভাবে দেখতে চান তাহলে দিচ্ছি, কিন্তু পরীক্ষায় আপনারা 2 থেকে 3টা এক্সাম্পল উদাহরণ উল্লেখ করবেন। তাহলে আরেকটু দেখি, আমরা আরও একটা খুব মজার উদাহরণ দেখি। যেমন এটা দেখি, দেহ। ওকে, তাহলে প্রথমে একার রয়েছে এবং তারপর পরে কি হয়েছে? হয়ের উল্লেখ আছে। কি ইসের উল্লেখ আছে? আমরা হয়ের উল্লেখ পাই, দেহ। তাহলে এখানে দেখি আমরা বিষয়টি আমাদের এখানে বিষয়টি একদম স্পষ্টত, যে তালিবাস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এগুলো যদি উল্লেখ পাওয়া যায়, তাহলে এখানে কিসের উল্লেখ পেয়েছি? হয়ের উল্লেখ পেয়েছি।
তাহলে একারের আর কোনো পরিবর্তন হবে না। একারের উচ্চারণ কি হবে? একারেই রয়ে যাবে, অর্থাৎ দেহ উচ্চারণ দেহ হবে না। এটা কিন্তু আমরা কখনো এই উচ্চারণ করতে পারবো না, এটা উচ্চারণ করা যাবে না, যেহেতু এরপরে হয়ের উল্লেখ রয়েছে, এই জন্য এ কারের কোনো পরিবর্তন হলো না। তাহলে আরেকবার বলি, প্রথম নিয়মটি এবং দ্বিতীয় নিয়মটি খুব ভালোভাবে রিমাইন্ড করার জন্য আমি আরেকবার বলছি। শব্দের প্রথমে যদি এ থাকে এবং এ কারের পরপরেই যদি স্বরীয় এবং স্বরেয়ার উল্লেখ পাওয়া যায়, তাহলে এর উচ্চারণ এর মতো হবে। কীরকম হবে? এই এর মতো। কিন্তু যদি শব্দের শুরুতে এর পরপরেই যদি স্বরীয় এবং স্বরেয়া না থাকে, তাহলে না থেকে যদি রস্যই দীর্ঘই রস্যু তারপরে এরকম র ল স দন্ত্য হ এই বর্ণগুলোর উল্লেখ পাওয়া যায়, তাহলে এর উচ্চারণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ সংবৃত্ত উচ্চারণ হয়, অর্থাৎ এর উচ্চারণ এই থেকে যাবে। আশা করি দুটি নিয়ম প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলে বুঝেছেন। তাহলে আমরা তৃতীয় নিয়মে চলি। 3 নম্বর নিয়মটা হলো, শব্দের প্রথমে যদি এ উল্লেখ থাকে এবং এরপর যদি অনুস্বার বা অথবা উয় গ যদি উল্লেখ থাকে, তাহলে এর উচ্চারণ আবার এর মতো হবে। যেমন উদাহরণগুলো যদি আমরা দিই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে সক্ষম হবেন। যেমন একটি উদাহরণ হলো, এটা দিলাম, ওকে। তাহলে এটার উচ্চারণ কি হবে বিষয়টা দেখি। এটার উচ্চারণ হবে, যেহেতু এ রয়েছে এবং তারপর পরেই অনুস্বার রয়েছে, তাহলে এটার উচ্চারণ হবে, এর উচ্চারণ এ হয়ে যাবে, অর্থাৎ ভজে রয়েছে, এটার উচ্চারণ এরকম ভ্যাংচা হবে। উচ্চারণ কি হবে বলুন? ভ্যাংচা, অর্থাৎ এর উচ্চারণ এ হয়ে গেছে। বিষয়টি কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর আরেকটি কথা না বললেই নয়, যে এক্ষেত্রে আরেকটি বিষয় বলা অবশ্যই বাঞ্ছনীয়, যে উচ্চারণের সময় অনুস্বার যেটা রয়েছে, অনুস্বারের উচ্চারণ কিন্তু আবার উয়ের মতো হয়, অর্থাৎ এটা উচ্চারণ এইরকম করতে হবে আর তারপরে চা। ওকে, তাহলে এটি হলো ভ্যাংচা। একই রকমভাবে যদি এটি থাকে, আমরা যদি এটা লিখি ব্যাং, তাহলে উচ্চারণ কিন্তু এটা এ হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে, বয় জফলাকে এই যে ব্যাং। একই রকমভাবে যদি আমরা বলি ব্যঙ্গমা, ব্যঙ্গমা কিন্তু আমরা লিখে থাকি এরকম করে, এই যে ময় গ যুক্ত করিয়া এই যে ব্যঙ্গমা। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমরা লিখি নাই, দেখা যাচ্ছে না, বলবেন তো। তাহলে ব্যঙ্গমা এভাবে লিখে থাকি উয় গ যুক্ত, কিন্তু প্রথমে একার রয়েছে এবং এর পরপরই কি রয়েছে, আমাদের উয় গ রয়েছে, তাহলে এর উচ্চারণ এ হয়ে যাবে, অর্থাৎ ব্যঙ্গমা এরকম উচ্চারণ হবে, ব্যঙ্গমা। আশা করি সকলে বিষয়টি বুঝেছি, যে যদি শব্দের শুরুতে এ থাকে এবং এর পরেই যদি অনুস্বার অথবা অথবা উয় গ ইত্যাদির উল্লেখ পাওয়া যায়, তাহলে এর উচ্চারণ এর মতো হয়ে যাবে, অর্থাৎ যেরকম ভ্যাংচা, ব্যাং, ব্যঙ্গমা। ওকে, চলুন চতুর্থ নম্বর নিয়মে যাই। 4 নম্বর নিয়মটি হলো, শব্দের প্রথমে যদি এ উল্লেখ থাকে এবং এরপরে যদি আ প্রত্যয় যুক্ত হয়, তাহলে এর উচ্চারণ এর মতো হবে। যেরকম, চলুন আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ দেখলে খুবই ভালো লাগবে এবং বুঝতে সহজ হবে। যেমন এখানে লিখেছি খ্যাপা, তাহলে প্রথমে একার রয়েছে অর্থাৎ এ রয়েছে, কিন্তু তারপরেই একটি আ প্রত্যয় যুক্ত হয়েছে এখানে, সেজন্য এটার উচ্চারণ করতে গেলে আমাদের উচ্চারণ করতে হবে খ্যাপা, অর্থাৎ এর মতো উচ্চারণ হবে। একই রকমভাবে যদি আমরা বলি এরকম ঠেলা, এটা ঠেলা বলতে পারবো না, আমাদের ঠেলা বলতে হবে, অর্থাৎ এর উচ্চারণ এর মতো হবে, অর্থাৎ এরকম, এই যে ঠেলা। একই রকমভাবে আমরা সাধারণত এটা কি বলি, এটা খেলা বলতে পারবো না, এটার উচ্চারণ করতে হবে আমাদের খেলা, অর্থাৎ এরকম খেলা।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিয়মটি বুঝতে পেরেছি যে কি শব্দের শুরুতে যদি এ থাকে এবং এর পরপরে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাহলে এর উচ্চারণ এর মতো হবে। ওকে, এভাবে এই উদাহরণ লিখলেই পরীক্ষা হবে। তো চলুন আমরা 5 নম্বর নিয়মে চলে যাই। সর্বশেষ অর্থাৎ 5 নম্বর নিয়মে বলা হয়েছে একাক্ষর অর্থাৎ মনোসিলেবল। মনোসিলেবল কি? যেটাকে আমরা একবারে উচ্চারণ করতে পারি। আমরা 6-7 বা ছোটো ক্লাসে 5-6 শিখেছি মনোসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, অর্থাৎ একটি শব্দকে যতবারে উচ্চারণ করা হয় সেটা তত সিলেবল। তাহলে একাক্ষর হলো মনোসিলেবল, যেটাকে একবারেই উচ্চারণ করতে পারি এরকম শব্দ। কিন্তু সেটি কি শব্দ হতে হবে? সর্বনাম শব্দ। এরকম সর্বনাম শব্দের প্রথমে যদি এর উল্লেখ থাকে তাহলে এর উচ্চারণ এর মতোই হবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এর উচ্চারণে কোনো পরিবর্তন হবে না। যেরকম উদাহরণগুলো যদি আমরা বলি, সে, এটা অবশ্যই একটি সর্বনাম। তারপরে কে, এটি অবশ্যই একটি সর্বনাম। তারপরে যে, এটিও একটি সর্বনাম। তাহলে এই সকল সর্বনামগুলোর উচ্চারণ কি করব? যেমন সে, তাহলে এটার উচ্চারণ সেই থেকে যাবে। কে এর উচ্চারণ এর উচ্চারণ এই থাকবে, অর্থাৎ কে। যে এর উচ্চারণ যেই হবে। বিষয়টি বুঝে গেছি। অর্থাৎ এর উচ্চারণ এ হলো না, অর্থাৎ এর উচ্চারণ এই থেকে যাবে যদি সেটা একাক্ষর সর্বনাম শব্দ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, অর্থাৎ আজকে আমরা যেটি শিখলাম সেটি হলো বাংলা উচ্চারণের ক্ষেত্রে এর নিয়ম। অর্থাৎ পরীক্ষার প্রশ্নটি কিন্তু এভাবে এসে থাকে যে এর উচ্চারণের 5টি নিয়ম লিখো। তখন ঠিক এভাবে প্রথমে একটু বর্ণনা দেওয়ার পরে এরকম করে 5টি নিয়মের উল্লেখ যদি আপনারা সকলে যদি খাতায় সুন্দরভাবে উদাহরণসহভাবে লিখেন তাহলে আশা করি যথার্থ পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমার ক্লাসটি করার সময় অবশ্যই আপনারা আশা করি খাতা কলম নিয়ে বসেছিলেন এবং সকলে আমার সাথে সাথে খাতায় বিষয়গুলো লিখে নিয়েছেন। আর এভাবেই পরীক্ষায় আশা করি লিখবেন। তো পরবর্তীতে এরকম আরও ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আর কারো যদি কোনো বিষয়ে জানবার বা প্রশ্ন জিজ্ঞাসা করে কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।